কোন থেকে আইছেন আপনি? বিশ কোথায় আছে ওটা না ফাঁস লুকায়। এটা কেমনি উঠবো? লম্ব আমরা এই মুহূর্তে রয়েছি আপনারা জানেন উদয়পুরে এই মুহূর্তে এখন বন্যা প্রভাবিত এলাকা বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই বন্যা প্লাবিত হয়ে আছে এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে সর্বত্র কিন্তু এই মুহূর্তে বন্যা প্লাবন এলাকা। আগরতলা সদর রাজধানী ছাড়াও পার্শ্ববর্তী গোমতী জেলার বিশেষ এবং দক্ষিণ জেলাতে এর প্রভাব পড়েছে। বিলোনিয়া সাবরুম তো রয়েছেই, এখানে গোমতী জেলা যেখানে রয়েছে সেখানে 3টি মহকুমা করবুক এবং অমরপুর এবং উদয়পুরে সর্বনগরী সেটা কিন্তু এখন জলপ্লাবিত এলাকা হয়ে আছে। কেননা আপনারা জানেন ইতিমধ্যেই গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর ক্যানেলগুলি কিন্তু ভেঙে গেছে, যেখানে ক্যানেল যুক্ত রয়েছে ক্যানেলের বাঁধও ভেঙে গেছে, যার প্রভাব পড়েছে এই বন্যার মধ্যে। এবং ইতিমধ্যেই বাংলাদেশের একটি ঘূর্ণিঝড়ের আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বাংলাদেশে একটি ঘূর্ণিঝড় হয়েছে, যার কারণে এই রকম প্রভাব পড়েছে। এবং এই যে উদয়পুরে বিশেষ করে এই ধরনের বন্যা প্লাবন এলাকা এই প্রথমবার হয়েছে বলে অনেকে অভিমত। তবে আমরা এই বিষয়ে কথা বলবো আপনার মানে এই প্রথমবার এরকম উদয়পুরে বন্যা প্লাবন এলাকা এটা কিন্তু কখন হয়েছে বা এই বছর এরকম বন্যা প্লাবন এলাকা হওয়ার কারণ না, এর আগে আমরা কখনো দেখিনি। তো আমি যখন ছোটো ছিলাম 83-তে হয়েছিল একবার, কিন্তু হঠাৎ করে এই 2024-এ যে এত বড় বন্যা হবে কেউর ধারণা ছিল না এবং ধারণার বাইরে। কিন্তু তার পাশাপাশি এই বন্যা কবলিত যে অঞ্চলগুলি, এই অঞ্চলগুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের উদয়পুরের এবং মাতারবাড়ি বিধানসভার বিধায়ক খুব কেয়ারফুলিভাবে দেখছেন যে যারা জলে আটকে আছে তাদের কীভাবে সুরক্ষিত জায়গায় আনা যায় এবং কিভাবে ত্রাণ শিবিরে তাদেরকে ভালোভাবে পরিষেবা দেওয়া যায়। এই কারণে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী এবং মাতারবাড়ি বিধানসভার বিধায়ক প্রত্যেককেই। এবং আমরা চেষ্টা করছি যে কীভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো সরকারও চেষ্টা করছে যে আমাদের এখানে ক্যানেল যেই ফাটল দেখা দিয়েছে ভেঙে গোমতীর জল প্রবেশ করছে, কাজ চলছে। আশা রাখছি কিছুক্ষণের মধ্যেই মনে হয় এর থেকে আমরা পরিত্রাণ পাবো। মূলত এই যে জল জমার কারণটা কি? এখানে কি ক্যানেল ভেঙে যাওয়াটাই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বা এটার জন্য কি করা হচ্ছে বর্তমানে? এটা কাজকর্ম চলছে বা কি করা হচ্ছে, কি উদ্যোগ রয়েছে? জল জমার মূলত কারণ ক্যানেল ভাঙার পর বেড়েছে, কিন্তু এর আগেই জল জমে গেছে। ক্যানেল ভাঙার পর একটু বেশি হয়েছে, 1.5 ফুট 2 ফুট বেড়েছে আমাদের। তো এখন কাজ চলছে, কালকে সকাল থেকে কাজ চলছে, দিন রাত্র কাজ করছে। আশা করি সমাধান হয়ে যাবে। এছাড়া এই বন্যা প্লাবন এলাকাগুলি দোকানপাট থেকে শুরু করে বাড়ি ঘরে যেভাবে জল ঢুকেছে সেখানে প্রচুর শরণার্থী হয়ে গেছে, তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? বা গৃহপালিত পশু অনেক মারা গিয়েছে, সেখানে কি ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে? বা এছাড়াও যেমন অনেকে মৃত্যুবরণও করেছে, এখানে দেখা গেছে যে উদয়পুরেও রয়েছে এবং অন্যান্য পার্শ্ববর্তী এলাকা বা মহকুমা জেলাগুলিতেও এরকম প্রভাব রয়েছে যে রেস্কিউ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে অনেকে। সেই ক্ষেত্রে কিভাবে দেখছেন আপনারা? অ্যাকচুয়ালি যাদের বাঁচাতে গিয়ে যাদের প্রাণ গেল তাদের দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি সরকার চিন্তাভাবনা করছে কীভাবে ওই ফ্যামিলিগুলিকে বাঁচানো যায়, তার চিন্তাভাবনা করছেন অবশ্যই। তার পাশাপাশি আমাদের যে গৃহপালিত যে পশুগুলি তাদের খাওয়ার প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। আমার যে ওয়ার্ড, এই ওয়ার্ডও আমরা এনে দিচ্ছি, তাদের খাওয়ার কোনো কমতি নেই। তার পাশাপাশি আমাদের যারা বন্যায় বিশালভাবে ক্ষতিগ্রস্ত, সরকার প্রত্যেকের দিকেই নজর দিচ্ছে। প্রত্যেকের বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য। আশা করি সরকার প্রত্যেককেই কিছু অনুদান দিয়ে সাহায্য করবে এবং যাতে পুনরায় ওই পূর্বের পরিস্থিতিতে ফিরতে পারে।
ধন্যবাদ। আপনারা শুনতে পারলেন যে বন্যাপ্লাবন এলাকাকে কেন্দ্র করে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সরকারের তরফে যেমন উদ্যোগ রয়েছে, এলাকাবাসীর তরফ থেকেও যারা সচেতন মহল তারা কিন্তু এই উদ্যোগগুলি গ্রহণ করছে এবং বিভিন্ন জায়গায় যে ত্রাণ সরবরাহ করা হচ্ছে সেখানেও কিন্তু একটা প্রভাব রয়েছে। গৃহপালিত পশুর দিকেও তারা নজর রেখেছে। সার্বিকভাবে উদয়পুরের এবং প্রথমবার ধরতে গেলে এই ধরনের একটা বন্যাপ্লাবন এলাকা সত্যিই এটা ইতিহাসের পাতায় রেখে যাবে আশা করি। আমি বাণীব্রত দত্ত, ফ্যান্টাসি টিভি, ত্রিপুরা। গাড়ি এসেছে দেনা তো অবস্থান দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিরকম অবস্থা, কিরকম মনে হচ্ছে এই যে খুব ভালো লাগতো এই যে অবস্থার জন্য কি বলবো, কি কারণে এরকম জল, এটা নিষ্কাশনের অবস্থা কিরকম, কিভাবে হবে? ওই ক্যানেলের বান্ডা বন্ধ করলেই সব হয়ে যাবে। আচ্ছা, এইখানে কতদিন ধরে এইভাবে জলের অবস্থা? 2 দিন ধরে। যাতায়াতে কি এখন বন্ধ রয়েছে প্রশাসনের তরফ থেকে? যাতায়াত করতে দিচ্ছে না যানবাহন? না না। জলের যে বন্যা রয়েছে এবং এই যে বন্যাপ্লাবিত এলাকাতে কিভাবে লোকজন আসা যাওয়া করছে আমরা জানতে চাইবো। এইভাবে যে কিরকম এই যে এইরকম বন্যা কিরকম মনে হচ্ছে, কিরকম মনে হচ্ছে? নষ্ট হয়েছে বুঝছা, সরকারের কইবা ঘর শেষ বাড়িতে এই দুনিয়ার জামরা গড়ের লেগে কিচ্ছু করতে পারি না কইবা। কতদিন ধরে এরকম হচ্ছে? কতদিন ধরে বুধবার থেকে এবার হিসাব করো, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আজকে কতদিন ধরে যায় দেখো খাটের বিছনাদারি বাইশা। আপনার বাড়ি কোন জায়গায়? আমরা বাড়ি অমরপুর উদয়পুর, আমি ভাড়া থাকি। আমার শেষ দুনিয়া উত্তর রাজস্বীর কাছে আইএস অফিসের সাথে ভাড়া থাকি আমি। আপনি কি এখন শরণার্থী হিসেবে আছেন? হ্যাঁ, আমি রাজস্বীর শরণার্থী হিসাবে আছি। আমার ডকুমেন্টসও ভাই জলে বাইশা গেছে, রেশন কার্ড বুঝছো, আমার এটিএম কার্ড, আমার প্যান কার্ড, আমার কাগজপত্র ভাই আমি বাইর করতে পারছি না, আমার বাইশা গেছে জলে। কতজন মিলে আছেন আপনারা ঘরে? আমরা কতজন? 3 জন মিলে আছি, আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, 3 জন আমরা। কি নাম আপনার? আমার নাম বিউটি দাস, বিউটি শাহ দাস আর কি। কাগজপত্র পাইবেন এই জায়গায়? আমার অ্যাকাউন্ট বই এডি জলে বাইশা গেছে, আমার সব পাইবেন, ডকুমেন্ট পাইবেন পর্যন্ত বাইর করতে পারছি না আমি। জলেরও দেখে আমি আতঙ্ক, আমি হার্টের প্রবলেম, আমি ফিট হয়ে গেছি। তারপরে আমার কিন্তু জল নৌকা দিয়ে আনা হয়েছে, আমি কাগজ বাইর কর, এখন তো তারা সুযোগ সুবিধা দিব কইতাছে, এখন আমি কিছু জলে দিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা তাদের অবস্থান কীরকম, প্রায় আপনারা ইতিমধ্যেই ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে পাশেই যে পার্শ্ববর্তী যে বাড়িঘরগুলি এবং দোকানপাটগুলি, সেখানে কিন্তু এই দোকানপাট এবং বাড়িঘরগুলির অবস্থা আপনারা দেখতেই বুঝতে পাচ্ছেন জলের গভীরতাটা কতটুকু এবং কিভাবে জলগুলি প্রবেশ করে। এখানে থাকার মতন কোনো প্রয়োজনই নেই, কোনো অবস্থানই নেই থাকার মতো, যার কারণে শরণার্থী শিবিরগুলিতে এখন ভিড়, প্রচণ্ড ভিড়, এবং এমনও খোঁজ খবর রয়েছে যে শরণার্থী যারা রয়েছে তারাও এখানে জায়গা পাচ্ছে না। এরকম জায়গার অবস্থান মানে গোটা উদয়পুর না, শুধু বিভিন্ন জেলাতে যে অবস্থাভাবে শরণার্থী হচ্ছে, সেখানে কিন্তু শরণার্থী শিবিরগুলিতেই জায়গা হচ্ছে না। দোকানপাট এবং বাড়িঘরগুলির যে অবস্থা, এটা দেখেই লক্ষ্য করতে পারছেন যে বন্যার অবস্থান কতটুকু এবং বন্যার প্লাবন এলাকাগুলি কবে স্থিতিশীল হবে সেটাও কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না।
এত পাটে পাটে আস্তে আস্তে কমবে না। এগুলোতে হবে তো, তারপরে এনটা আবার বাইরে দিয়ে দিলাম না। এত তো অবস্থা নাই। চিন্তা করছেন বাইক নামাই দিছে জলের ভিতরে। মন্দিরনগরী মাতারবাড়ি এলাকার অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কীরকম। আজকে কয়েকদিন ধরে এই বৃষ্টিপাতের জেরে এখনও কিন্তু জল নিষ্কাশন ব্যবস্থা হচ্ছে না, বা তার মানে এখনও জাতীয় সড়ক যে আগরতলা সাবরুম রোড যে NH-8 এই জাতীয় সড়ক কিন্তু এখনও অবরুদ্ধ। জলে প্লাবিত এলাকা, প্রত্যেক মানুষের এলাকার যে মানুষ রয়েছেন বা বাড়িঘর রয়েছে তাতে দেখতে পাচ্ছেন এখানে প্রায় কোমর পর্যন্ত জল কিন্তু রয়ে গেছে। গাড়ি ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই বিষয়ে জানতে চাইবো এলাকাবাসী এখানে রয়েছে আমাদের মধ্যে একজন। আপনার এলাকার এই এলাকার মধ্যে আপনি বসবাস করেন, কতদিন ধরে এই অবস্থা, কিভাবে চলছে অবস্থা? আজকে এই 3 দিন ধরে এই ঠিক জাস্ট এই অবস্থায় 3 দিন ধরে এই অবস্থায় আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি যে এইভাবে জল এইভাবে যে আসবে, এইভাবে যে চারিদিক রাস্তার ন্যাশনাল রোডের সঙ্গে চারিদিকের বাড়ি টোটালি যে এইভাবে স্তব্ধ হয়ে যাবে এবং টোটাল মানে ভিতর থেকে এই সাইড ধরে চতুর্দিকে যেভাবে বাড়ি করে জল ঢুকেছে সেই জল তো যাওয়ার মতন কমার মতন কোনো পরিস্থিতি নেই, শুধু বাড়ছেই বাড়ছে। এখন আমার যতটুকু ধারণা যে জল আরও বাড়বে, কারণ নদীর জল যতক্ষণ না কমবে ততক্ষণ এই জল আর এই জলটা সরবে না। আমরা দীর্ঘদিন ধরে এইগুলি দেখছি, কিন্তু এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে এরকম পরিস্থিতি আর কোনোদিন হয়নি। এই পরিস্থিতি যে কি হবে, এটা শেষ যে কি এখন পর্যন্ত বোঝার মতন কোনো উপায় নেই। এখন যদি বৃষ্টি আসে তাহলে আর কোনো উপায় নেই, আর কোনো চিন্তাই নেই যে পুরা এরিয়া ব্রহ্মাবাড়ির সমস্ত উদয়পুরটা এই টাউনটাই ডুবে যাবে বলে আমার মনে হচ্ছে। এমনিতেই ডুবে রয়েছে, এর মধ্যে আরও যদি বৃষ্টি আসে আশঙ্কা করা যাচ্ছে আরও বৃহত্তর কিছু হতে পারে। কিন্তু এই মুহূর্তে এই জলটা কোথা থেকে আসছে? পার্শ্ববর্তী সুখসাগর জেলা থেকে বা কিভাবে আসছে? এই জলটা নদী থেকে ক্যানেলের মধ্যে জলটা ঢুকছে, সেই ক্যানেলের জলটাও সেই জলাতেই আসছে এবং বিভিন্ন ছড়া টড়া থেকে যেসব জল উঠে আসছে সেইগুলি এই জলাতে ঢুকছে, কিন্তু সেই জলের পরিমাণটা বেশি থাকাতে জলটা তো সুইচ গেট থেকে বের হচ্ছে না, যার জন্য এই জলটা আটকে যাচ্ছে। এবং এরকম পরিস্থিতি এই 40 বছরে এরকম হয়নি। জল হয়েছে ঠিকই, কিন্তু এইরকম পরিস্থিতিতে এতটুকু আর যে সামনে যে কদিন আর যে 2টা দিন যে কী হবে তা এখন বোঝার মতো কোনো উপায় নেই। ক্যানেলের অবস্থা, ক্যানেল তো এখন যে পরিস্থিতি জল বেশি হওয়াতে ক্যানেলের আর মানে পার সেভাবে টিকতে পারেনি, যার জন্য এখনও যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। মনে হয় আজকের মধ্যে কিছুটা সম্ভব হবে, কালকে হয়তো তার একটা মানে সাধারণ একটা পরিস্থিতি দাঁড়ানো করা যাবে, যা বোঝা যাচ্ছে এখন যে কাজের পরিস্থিতিতে। এখানকার যে মন্দিরনগরীর যে মাতারবাড়ির অবস্থাটা কীরকম, বা এরকম বন্যা আর কখনো কি আপনি দেখেছেন? আপনার এইরকম পরিস্থিতি তো কখনোই হয়নি যে এরকম হবে। পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে সাবরুম, বেলুনিয়া, অমরপুর, সোনামুড়া আর এই মানে সাবরুমের বিভিন্ন ধরনের লোকেরা এই রাস্তা দিয়ে ঘুরিয়ে ওই জায়গা দিয়ে ঘুরিয়ে তারপর তাদেরকে অনেকের লোককে শুধু এই 3 দিন ধরে শুধু এইভাবেই পার করছি। আমি একজন PLB ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের, আমার টোটালি ডিউটি আজকে 3 দিন ধরে শুধু মানুষ চিপা দিয়ে কেবল পার করে, কেবল হেঁটে মানুষকে শুধু মাতারবাড়িতে পার করে, তারপরে কিছু অটো দিয়ে কিছু গাড়ি দিয়ে তারপর যাওয়ার জন্য সবাই গাড়ি এগিয়ে আসে। তারপর বিভিন্ন লোক সারাদিনই এইভাবে বিভিন্ন লোককে এইভাবে অটো দিয়ে গাড়ি দিয়ে নিয়ে পার করা হচ্ছে এবং নৌকা দিয়েও কিছু লোককে নেওয়া হচ্ছে এখান থেকে। মানে এখন অবস্থা খুবই খারাপ।
আমরা দেখতে পাচ্ছি যে বাইপাস এলাকার মধ্যে সর্বত্র জল এবং বাড়িঘরে জল ঢুকে রয়েছে। এটা কতটুকু এরকম অবস্থা? এটা কি মন্দির পর্যন্ত গেছে জলটা? বা এটা এখান থেকে ঠিক জাস্ট আর প্রায় মন্দিরে বটগাছ লোকনাথ আশ্রম পর্যন্ত এইভাবেই জলের পরিমাণ এইভাবেই আছে। এখন কোনো লোকই ওই 1 কিলোমিটারের মতো, প্রায় 1 কিলোমিটার মতো রাস্তায় জলে একদম পুরা জল, একদম আমার বুক পর্যন্ত জল আছে। সেখানে গাড়ি বা কোনো কিছু যাওয়ার মতন কোনো সুবিধা নেই। নৌকা চালিয়ে যেতে হলো, সেভাবে লোকেরা হেঁটে নিয়েই নৌকাকে নিয়ে যাওয়া হচ্ছে এই পরিস্থিতি। কিন্তু ভীষণ ভয়াবহ। এখন যে কালকে যে কী হবে, আজকে রাত্রে যে কী হবে, যদি বৃষ্টি আসে তাহলে আর কোনো উপায় নেই, আর কোনো চিন্তাই নেই। ভয়াবহ পরিস্থিতিতে বর্তমানে বেশ কিছু লোকজন আহত হয়েছে এবং শরণার্থী শিবিরেও গেছে। এই বিষয়ে কিভাবে দেখছেন? অনেক আহত হয়েছে, যেমন মৃত্যু হয়েছে অনেকে রেস্কিউ করতে গিয়ে। শরণার্থী টিমের মানে এখানে আমাদের ফুলকুমারীতে যারা আছে, যারা শরণার্থী হয়েছে তাদেরকে ফুলকুমারী স্কুলে নেওয়া হয়েছে এবং আমাদের প্রশাসন এবং পাড়ার লোকেরা যথেষ্টভাবে সাহায্য করছে এবং যার দরুন সমস্ত লোকেরা এখন ইয়েতে শরণার্থী ক্যাম্পে আছে ঠিকই, কিন্তু আমাদের এখানে গ্রামের লোকেরা, ছেলেরা ভালোভাবে পরিষেবা দিচ্ছে এবং বিভিন্ন লোকেরা আউট সাইডের যারা লোক আছে সব এই জায়গাতে এসেই তারা আটকে যাচ্ছে, তাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে যাতে বিভিন্ন জায়গাতে যারা যেতে পারে রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে, নৌকা দিয়ে পার করা হচ্ছে, অটো দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে তাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থান, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও যেভাবে জল ঢুকেছে, বলাই যায় সরকারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যেমন, এবং মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সরকারের প্রচুর টাকার একটা ঘাটতি রয়েছে এই বন্যা কবলিত এলাকার জন্য। এবং প্রশাসনিক তরফ থেকেও দেখা যাচ্ছে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী যেমন বারবার, এবং বিভিন্ন যে প্রশাসনিক এবং পুলিশের তারাও কিন্তু ব্যতিব্যস্ত রয়েছে এই বন্যা কবলিত এলাকাকে কিভাবে পরিত্রাণ করানো যায় এবং মানুষকে কিভাবে দ্রুত তার ফেসিলিটিগুলি দেওয়া যায়। আমি বাণীব্রত দত্ত, মন্দিরনগরী মাতারবাড়ি থেকে ফ্যান্টাসি টিভির জন্য। এই একটা বাদ দিচ্ছে মাছ ধোয়া লেগে রাখছে ডবল জায়গাটা সময়টা কোনো জায়গা হয়ে যাবে এইটা আপনার এই দেই না কিছু ভালোই না করবা তুমি করলে